আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। ওসাসুনার পক্ষে লা লিগাতে নিজেদের সর্বশেষ ম্যাচে বার্সেলোনা 4-2 গোলের বড় ব্যবধানে হেরেছে। আমার কাছে রেজাল্টের দিক থেকে এটা অনেক আফসোস জায়গা নিয়ে কোনো একটা ম্যাচ নয় এবং হান্সি ফ্লিককে এখানে আরও একবার সেফগার্ড করার চেষ্টা করব। প্রথম 7টা ম্যাচে স্ট্রেট জয় তুলে নেওয়ার মাধ্যমে বার্সার কোচ হিসেবে ইতিহাসের অন্যতম সেরা একটা শুরু কিন্তু তিনি লা লিগাতে এনে দিয়েছিলেন এবং একটা ম্যাচে তাই কিছুটা হলেও পরিবর্তন, একটা পরাজয়, এটাতে এতটা হতাশ হওয়ার কোনো কিছু নেই। বিশেষ করে যখন স্টার্টিং লাইনআপ আপনি দেখবেন, এটা বার্সার ফার্স্ট চয়েস 11 ছিল না। সামনে চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যে কারণে হ্যান্সি ফ্লিক অনেকেই কিন্তু বিশ্রাম দিয়েছেন। যেমন শুরুর একাদশে সান্তি ডমিঙ্গেস ছিলেন, জেরার্ড মার্টিন ছিলেন, তারপর মিডফিল্ডে এরিক গার্সিয়া ছিলেন, ফাইনাল থার্ডে পাও ভিক্টর ছিলেন। এই প্লেয়াররা কিন্তু স্বাভাবিকভাবে স্টার্টিং লাইনআপে সেভাবে জায়গা পাবেন না। তবে একটা জায়গায় বার্সা প্লেয়ারদেরকে রীতিমতো আউটক্লাস করেছে ওসাসুনা, এবং আলাদা করে ওসাসুনার বর্ষিয়ান কোচ, লা লিগার অভিজ্ঞ কোচ ভিসেন্তে মরনোর একটা প্রশংসা আমি করবই। পুরো ম্যাচটা আমার কাছে এন্ড টু এন্ড হাই ডিফেন্স ভার্সেস হাই ডিফেন্সের একটা ম্যাচ ছিল। অর্থাৎ হাইল্যান্ড ডিফেন্স বজায় রেখেছে ওসাসুনাও, কিন্তু তারা হাইল্যান্ড ডিফেন্স বজায় রেখে যে পরিমাণ অ্যাটাকে উঠতে পেরেছে এবং বার্সার হাইল্যান্ড ডিফেন্স তারা যেভাবে ভেঙেছে, এক কথায় স্প্লেন্ডিড এবং একই সঙ্গে বার্সার জন্য ফ্রাস্ট্রেটিং। বার্সার ডিফেন্ডাররা যতটুকু উপরে উঠে এসেছেন ততটুকু তাদের পেছনের সেই স্পেসটা ব্যবহার করে বিহাইন্ড দ্য লাইন রান মেক করে ওসাসুনা একের পর এক আক্রমণ করেছে এবং সেটার বিপরীতে বার্সা প্লেয়ারদের আসলে কোনো কিছু বলার ছিল না। এই যে দুই সাইডে যখন অনেক হাইল্যান্ড ডিফেন্স রেখে খেলে, তখন পুরো মাঠটা যদি শুরুতে এতটুকু হয়, সেটা কমতে কমতে এতটুকু জায়গায় চলে আসে এবং এই ন্যারো স্পেসে আপনাকে খেলতে হয়। এই ন্যারো স্পেসে খেলতে গেলে আসলে অনেক স্কিলফুল প্লেয়ার লাগে, একমাত্র পেদ্রি ছাড়া কাউকে দেখলাম না। ন্যারো স্পেসে নিজের গায়ের সঙ্গে যখন 3-4 জন ডিফেন্ডার লেগে থাকে, তখন সেখানে আসলে বল মুভমেন্ট করাতে পারেন, পারফেক্ট জায়গায় পাসটা রাখতে পারেন। ফেররান তোরেসের পারফরমেন্সটা হয়তোবা ইতিবাচক ছিল, তবে একজন দুজন ছাড়া স্টার্টিং লাইনআপের বাকি প্লেয়ারদেরকে দেখে আসলে হতাশ হয়েছি। যেমন সান্তি ডমিঙ্গেস, জেরার্ড মার্টিন্স বা এরিক গার্সিয়ারা যে পরিমাণ বল লুজ করেছেন, পাও ভিক্টর যে সকল জায়গা থেকে বল লুজ করেছেন, সেগুলোই কিন্তু বিপদের কারণ ছিল। যখনই ওসাসুনা বার্সার হাইল্যান্ড ডিফেন্সের উপর দিয়ে অফসাইড ট্র্যাপ ভেঙে একটার পর একটা পাস দিয়েছে এরিয়ালে, তখনই কিন্তু বার্সার ডিফেন্সটা একেবারে ওয়াইড ওপেন হয়ে গিয়েছে। মনে হচ্ছিল যে বার্সা 4টা না আরও বেশি গোল কনসিড করতে পারে। রীতিমতো হরিফিক ডিফেন্ডিং, কাপন ধরিয়া ভয় পাওয়া একটা ডিফেন্ডিং আমরা দেখেছি এবং এটাই সবচেয়ে বড় হতাশ লাগে যে লা মাসিয়া থেকে যে সকল গ্র্যাজুয়েটরা বের হয়ে আসছেন, বল পায় তাদের স্কিলগুলো দেখে আসলে অভিভূত হচ্ছি। তবে সেটা ফাইনাল থার্ড কিংবা মিডফিল্ডের ক্ষেত্রে প্রযোজ্য। ডিফেন্সে পাও গুভার্সি কিংবা ওই যে সান্তি ডমিঙ্গেসদের মধ্যে এই যে একটা প্যানিক মোড, এটা কিন্তু দেখা যায়। এটা নিয়ে অনেক বেশি করে কাজ করা উচিত এবং হ্যান্সি ফ্লিকের সামনে দিনগুলোতে এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে থাকবে যে আপনি যখন হাইল্যান্ড ডিফেন্স তৈরি করেন, কেন আপনার হাইল্যান্ড ডিফেন্সে বারবার অফসাইড ট্র্যাপ ভেঙে ওভার দ্য টপ পাস আসছে এবং সেখান থেকে প্রতিপক্ষ গোল করার আসলে সুযোগ পাচ্ছে। এই যে রাইট উইংয়ে যে প্লেয়ারটা খেলেছেন জারজোগা এবং যিনি কিনা বুদিমির সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলেছেন, অভিজ্ঞ একজন সেন্টার ফরওয়ার্ড, তারা বারবার করে কিন্তু বার্সার এই যে হাইল্যান্ড ডিফেন্সটা ভাঙতে পারছিলেন। এটা চ্যাম্পিয়ন্স লিগে ওয়ান্স অ্যাগেন ক্রুশাল একটা ফ্যাক্টর হবে। অনেক ম্যাচে আপনি যখন পজিশন বেসড ফুটবল খেলেন, তখন ডিফেন্ডারদেরকে অনেকটুকু এগিয়ে আসতে হয়, কিন্তু ডিফেন্ডাররা এগিয়ে আসার মানে যদি ওভার দ্য টপ বিহাইন্ড দ্য ডিফেন্স রান মেক করে হাইল্যান্ড ডিফেন্স ভেঙে এভাবে ডিফেন্সটাকে এক্সপ্লয়েট করা যায়, তখন সেটা সত্যিকার অর্থে মারাত্মক একটা সাইন। বার্সার ডিফেন্স লাইনের জন্য আরও একটা অ্যালার্মিং মেসেজ কিন্তু এই ম্যাচে ছিল। খুব দ্রুত সেই জিনিসটার আসলে একটা সমাধান এবং সবার আগে অ্যাড্রেস করতে হবে হ্যান্সি ফ্লিককে। ফ্লিক সেটা করতে পারেন কিনা, সেটাই সবচেয়ে বড় একটা প্রশ্নের জায়গা। ধন্যবাদ সবাইকে।